স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আর প্রথমেই জানাবো ভারত পাকিস্তান সংঘাতের খবর। পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, এই খবর জানিয়েছে রয়টার্স। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংবাদ মাধ্যমটি। এদিকে ভারত পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করল পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবার অনুপ্রবেশের সময় পাক সেনাবাহিনী এসব ড্রোন ধ্বংস করে, এমন দাবি করেন আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সেই সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি। এদিকে ভারতের সর্বদলীয় বৈঠকে ঐক্যের বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাহসী কর্মকাণ্ডের খবর ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। সর্বদলীয় বৈঠকে নেতৃত্ব দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। আর দিল্লিতে হতে যাচ্ছে সর্বদলীয় বৈঠক। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, হামলার প্রতিফল ভোগ করতে হবে ভারতকে। অন্যদিকে কাশ্মীর সীমান্ত এলাকায় এখন আতঙ্কের জনপদ। প্রাণ ভয়ে বাড়িঘর ছাড়ছেন স্থানীয়রা। পেহেলগামে হামলার প্রতিশোধ নিতেই এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারত। বুধবার সগৌরবেই তাদের সশস্ত্র বাহিনী জানিয়েছিল, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক সংযম দেখিয়েই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। তবে এতে চলে গেছে বহু বেসামরিকের প্রাণ। এখনো স্থানীয়দের মনে রয়ে গেছে আতঙ্ক। জবাবে বুধবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তানও। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন অনেকেই। मेरा बेटा जख्मी है, मैं खुद जख्मी हूँ। छोटे बच्चों को बहुत बड़ा है, बड़ों को छोटों को भी बहुत बड़ा इसका फेर हुआ है, बहुत डर पड़ा है। এমন পরিস্থিতিতে দুপক্ষের সংঘাত বন্ধে সব ধরনের সহায়তা করার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা খুবই ভয়াবহ। আমার অবস্থান হলো, আমি উভয়ের সাথেই মানিয়ে নেই। আমি উভয়কেই খুব ভালোভাবে জানি এবং আমি চাই যে তারা এটা সমাধান করুক। উত্তেজনা প্রশমনের এ মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি ভারত আরও আক্রমণ চালানো থেকে বিরত থাকে এবং পেহেলগাম ঘটনার স্বাধীন তদন্তে সম্মত হয়, তবে আরও পদক্ষেপ নেওয়া এড়িয়ে চলবে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাল্টাপাল্টি হামলার মধ্যেই ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতকে প্রতিফল ভোগ করতে হবে। জরুর ভুগতনা হোগা। নিবির আমিন, নিউজ 24। ভারত পাকিস্তান সংঘাতের বিষয়ে আরো জানাতে জম্মু কাশ্মীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক মেডিকেল শিক্ষার্থী ডাক্তার আবিদ হোসেন। ডাক্তার আবিদ হোসেন, আপনাকে স্বাগত নিউজ 24-এ। প্রথমে যেটা জানতে চাচ্ছি যে জম্মু কাশ্মীরের আজকের পরিস্থিতি কি দেখছেন? সংকট সমাধানের কোনো পথ পাওয়া যাচ্ছে কিনা? Actually, thank you for having me first. Actually, the situation currently in Jammu and Kashmir is totally tragic, and there is a lot of fear among the citizens. So, onek boy ase past after the Pahalgam terror attack, and after that the Operation Sindoor came in. There is a lot of, according to the Indian reports, so onek ceasefire violations are around across the border along the line of control, and also ekhane ki jekhane international border ase okhane onek violation ase, and lots of innocents across the border from there and here. Lots of getting injured. According to the reports, almost 12 are dead in the sector Poonch here, and this medical emergency and lot of fear among the people. নতুন করে কোনো ধরনের সংঘাতে জড়ানোর কোনো খবর পাওয়া গিয়েছে কিনা এই বিষয়ে একটু জানাবেন।
No, actually, this like J attack hoise between the India carried out the strikes in Pakistan on the different seven locations. But according to the reports, the Home Minister of Pakistan, Ishaq Dar, has said the National Security Advisor is in contact with the National Security Advisor of this Pakistan. Probably the things probably will lead to the de-escalation hobe. Like according to me, if you will ask me personally, I don't think there will be a lot of escalation, because it a doita nuclear power kase ase. So it's if it will happen, if it will lead to the full scale war, then it will have the regional implications beyond the borders. So people are trying, the US is trying. Recently, Shunsi, aaj ke morning te, like the Saudi foreign minister has landed in the New Delhi to mediate between the India and Pakistan. So I think, as per me, if you will ask, like the things are like taking time, it will take time to de-escalate, and both India and Pakistan don't want to escalate it to the point where it will lead to a full scale war between the two nuclear armed nations. After all, common Kashmiri is suffering, ekta normal Kashmiri suffer korte se because of these two nations. So the important thing is that regarding, everybody wants peace here. Everybody has condemned the attack that has happened in the Pahalgam on the 22 April. That was a totally tragic and inhuman act by some monsters, and everybody has condemned that in the strong words. And everybody is trying to mediate between two armed nuclear armed countries, to de-escalate the situation. ডাক্তার আবিদ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। Thank you for having me. পেহেলগাম হামলায় থেকে অপারেশন সিন্দুর, কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের সংঘাত এখন বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেখে নেওয়া যাক কিভাবে এগিয়েছে চলমান এই পরিস্থিতির ঘটনাক্রম। নতুন করে ভারত পাকিস্তান উত্তেজনার শুরু 22 এপ্রিল 2025। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকজন পর্যটক নিহত হন। এই হামলার দায় TRF স্বীকার করলেও পাকিস্তানের দিকে আঙ্গুল তোলে মোদি সরকার। 23 এপ্রিল 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দিল্লি। একই সঙ্গে সীমান্ত চৌকি আটারি বন্ধের পাশাপাশি সার্ক দেশগুলোর জন্য ভিসা সার প্রকল্পের আওতায় যে পাকিস্তানিরা বিশেষ ভিসা পেয়েছিলেন তা বাতিল করে ভারত। এর একদিন পর ভারতের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেয় পাকিস্তানও। পাশাপাশি সিমলা চুক্তি সহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার কথা জানায় তারা। 25 এপ্রিল পেহেলগামের হামলার প্রতিক্রিয়া জানাতে নেয়া পদক্ষেপ নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকে ভারত সরকার, যেখানে মোদি প্রশাসনকে সমর্থন জানায় বিরোধী দলগুলো। উত্তেজনার পারদ যখন বাড়ছিল, ঠিক তখনই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে ইসলামাবাদের কোনো কথারই তোয়াক্কা না করে 3 প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী। এর পরপরই যখন হামলার আশঙ্কা তীব্র হচ্ছিল, ঠিক তখনই বাংকার পরিষ্কার শুরু করেন আজাদ কাশ্মীরের বাসিন্দারা। পাশাপাশি সেখানকার স্কুল মাদ্রাসাগুলো বন্ধ ঘোষণা করা হয়। চলমান এ উত্তেজনায় মোদিকে ফোন দিয়ে সমর্থন দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও শুরু থেকেই পাকিস্তান বলে আসছিল ভারত যাই করুক প্রথমে হামলা চালাবে না তারা। হামলার ঠিক একদিন আগে ইসলামাবাদের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পরিস্থিতি নিয়ে রুদ্ধোদ্ধার বৈঠক করলেও কোনো তোয়াক্কা না করে পাকিস্তানের অন্তত 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের গণমাধ্যমের দাবি, হামলায় প্রাণ হারিয়েছেন বেসামরিকরাই। যদিও ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা। তাদের দাবি, হামলায় প্রাণহানি হয়েছে সন্ত্রাসীদের। আফরিন মৌ, নিউজ 24। ভারত পাকিস্তানের সংঘাতে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও পোয়েন জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি। বলেন, অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে অবশ্যই মুক্ত থাকতে হবে। নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিজেদের নিতে হবে। রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশ চীন একত্রে কাজ করে যাচ্ছে। এ সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ইয়াও বুয়েন। By the consensus reached by our two leaders, China is ready to work with Bangladesh to start anew from the 5th anniversary, to renew our traditional friendship, strengthen strategic communication, deepen practical cooperation, promote people-to-people bonds, and advance high-quality railroad cooperation. ভারত পাকিস্তান সংঘাতের পারদ যখন তুঙ্গে, তখন এক অদৃশ্য যুদ্ধ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুরনো ভিডিও, সম্পর্কহীন ফুটেজ, এমনকি ভিডিও গেমের দৃশ্যও হয়ে উঠছে হাতিয়ার। লক্ষাধিক মানুষ দেখছেন, বিশ্বাস করছেন, আর অজান্তেই পা দিচ্ছেন ভুয়া খবরের ফাঁদে। লক্ষ্য একটাই, বিভ্রান্তি ছড়িয়ে উত্তেজনা আর বিদ্বেষের আগুন আরও উস্কে দেয়া। এই ধরনের বেশ কটি বিভ্রান্তিকর পোস্ট খুঁজে বের করেছে বিবিসি ভেরিফাই। ভারত পাকিস্তান সংঘাতের উত্তাপ শুধু সীমান্তেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার অদৃশ্য জগতেও, যেখানে পুরনো ভিডিও, সম্পর্কহীন ফুটেজ, এমনকি ভিডিও গেমের দৃশ্যও হয়ে উঠছে যুদ্ধের হাতিয়ার। 2020 সালে লেবাননের বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণের দৃশ্যকে দেখানো হচ্ছে পাকিস্তানের পাল্টা হামলা হিসেবে, আর এই একটি ভিডিওই এক্সে দেখেছে 4 লক্ষাধিক মানুষ। আবার গাজায় ইসরায়েলি হামলার পুরনো ফুটেজ কয়েক ঘন্টায় 30 লাখ ভিউ ছাড়িয়ে গেছে। দাবি করা হচ্ছে এটি নাকি কাশ্মীরে ভারতের সাম্প্রতিক হামলার ছবি। এমনকি জনপ্রিয় ভিডিও গেমের দৃশ্যকে পাকিস্তানের বিমান অভিযান বলেও চালানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম সত্যি মিথ্যার চেয়ে উত্তেজক কন্টেন্টকেই বেশি গুরুত্ব দেয়। আর এই ভুয়া খবর ছড়ানোর মূল উদ্দেশ্য নিজ দেশের সেনাবাহিনীর প্রতি সমর্থন আদায় এবং অন্য পক্ষের প্রতি ঘৃণা ও বিদ্বেষ উস্কে দেয়া। এই উদ্দেশ্য প্রণোদিত ভুয়া তথ্য কেবল বিভ্রান্তি ছড়াচ্ছে না, ভারত পাকিস্তানের মতো স্পর্শকাতর পরিস্থিতিতে উত্তেজনাকে বাড়িয়ে তুলছে আরও কয়েক গুণ। নিবির আমিন, নিউজ 24। এবারে অন্যান্য প্রসঙ্গ। শেখ হাসিনার পর তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য 14ই মে তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। গত 7 মে দুদক থেকে পাঠানো নোটিশ সূত্রে জানা যায়, ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান 2-এর বাসার ঠিকানায় টিউলিপ সিদ্দিককে দুদকে তলবের চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত 15ই এপ্রিল অবৈধভাবে প্লট হস্তান্তরের ব্যবস্থা করে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। এ বিষয়ে আরো জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, শেখ হাসিনাকে আজ তলব করেছে দুদক, কিন্তু যদি তিনি না আসেন তাহলে কি ব্যবস্থা নেবে সংস্থাটি? আজকে দুদকে যে বিষয়টি সব থেকে আলোচিত ঘটনা ছিল সেটি হচ্ছে দুদকে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। যদিও আমরা জানি গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেই প্রেক্ষাপটেই কিন্তু দুদকে আজকে শেখ হাসিনাকে তলবের জন্য ডাকা হলো। আজকে সকাল 10টায় তার হাজির হওয়ার কথা রয়েছিল। দেশের বাণিজ্যিক 3টি বিমানবন্দরের প্রায়
812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মূলত দুদকে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল। এবং আমরা দুদকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আজকে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আজকে হাজিরার জন্য না আসেন, জিজ্ঞাসাবাদের জন্য না আসেন, সেক্ষেত্রে তার যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি তিনি হারাবেন। আমরা জানি যে গত 15ই এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ প্রায় 19 জনের বিরুদ্ধে মোট 4টি মামলা হয় দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নের নামে যে অর্থ লোপাট হয়েছে সেই অর্থ লোপাটের অভিযোগ এনে সেই প্রেক্ষাপটেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে কিন্তু আজকে দুদকে হাজির হওয়ার কথা রয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তিনি আসেননি। যদি আমরা জানি তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তার আসার আসলে কোনো সুযোগও নেই। আরেকটি আলোচিত বিষয় আজকে সেটি হচ্ছে শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্যের একজন সাবেক এমপি, তাকেও কিন্তু দুদকের আজকে এই মামলায় তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। আমরা জানি যে এর আগে টিলিপ সিদ্দিকীকে ইস্টার্ন হাউজিং এর একটি মামলায় তাদের যে মামলা করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ইস্টার্ন হাউজিং এর বেশ কিছু ফ্ল্যাট তিনি হচ্ছে রাজুকে নিজের প্রভাব খাটিয়ে এবং তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তিনি রাজুকে ব্যবহার করে ইস্টার্ন হাউজিং কে সেই প্লটগুলো পাইয়ে দিয়েছিলেন। সেই বিনিময়ে ইস্টার্ন হাউজিং থেকে তিনি উৎকোচ হিসেবে একটি ফ্ল্যাট নিয়েছিলেন। এই ঘটনায় একটি মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার উপর গুরুত্ব আরোপ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। 3 সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি সহ সর্বমোট 32 জন ফেলো অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। I personally feel this is a wonderful platform where you have the opportunity to enrich your knowledge and help each other enriching knowledges, because you yourself, I'm sure in course of various discussions, you have given out your mind, exchanged views. That itself is the beauty of this particular course. অতীতে আওয়ামী লীগ করলেও দলটির দুঃশাসন ও লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল ত্যাগ করেছিল তারা বিএনপির সদস্য হতে পারবে। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আগামী 15ই মে থেকে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে বিএনপি, যা চলবে 15ই জুলাই পর্যন্ত। প্রায় 1 কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট জানিয়ে রিজভী বলেন, অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি। বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে সময় গেছে, যে দুঃসময় গেছে, সেই দুঃসময়ে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। আপনারা দেখেছেন প্রায় দিনের পর দিন তারা প্রায় আমাদের এই দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে। আমাদের যে অফিসের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে, কম্পিউটার, টাইপরাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে। আগে যেমন সম্পূর্ণ যে সুস্থ সেটা না, কিন্তু আমরা উনি যাওয়ার সময় যে অসুস্থতা দেখেছি সেখানে হয়তো কিছুটা উনি আরোগ্য লাভ করেছেন। হাসিনাকে বিদায় করা হয়েছে গণতন্ত্রের প্রত্যাশায়, তাই দ্রুত নির্বাচন দিলে অন্তর্বর্তীকালীন সরকারের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে শুধু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টাদের কথা বলছে না, যারা সরকার পরিচালনা করছেন, ভালো কাজ একটা করে যান, ইতিহাসে আপনাদের স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। সেটা একটা নির্বাচন দেন। নামটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তার আবার বেশি দিন থাকে কিভাবে? বেশি দিন থাকার তো সুযোগই নাই।
কাজে যতটুকু সময় আছে এই সময়ে যত ভালোভাবে বিদায় নিতে পারবে ততই মঙ্গল। জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ভোরে রাজধানীর আজিমপুর কবরস্থানে সদ্যপ্রয়াত জামাত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএ মাজহার ন্যায় বিচার পাবেন বলেও আশাবাদ জানান ডাক্তার শফিকুর রহমান। অতীতে জামায়াতে ইসলামী অত্যাচারের শিকার হয়েছে, নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, পাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। মুন্সিগঞ্জে আলোচিত 3 খুন মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি খালাস পেয়েছেন 10 জন। বৃহস্পতিবার ঢাকার 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সৌরভ প্রধান, রনি ব্যাপারী ও শিহাব প্রধান। 4 বছর আগে উত্তর ইসলামপুরে ইফটিজিং এর সালিশি বৈঠককে কেন্দ্র করে 3 জনকে হত্যা করা হয়। চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে $800 মিলিয়ন বিনিয়োগ করবে নেদারল্যান্ডস কোম্পানি এপি মুলার মার্কস, জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৃহস্পতিবার সকালে লালদিয়া চর পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা সরকারের লক্ষ্য। লালদিয়াতে করা হবে গ্রিন পোর্ট। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। যেটা ওনাদের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো 1 টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। কানাডা থেকে বাংলাদেশি সমর্থকদের জন্য সমিত সোমের ভিডিও বার্তা। লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত তিনি। Hi everybody, this is Shomit Shom. Very excited to represent Bangladesh at the international level in football. A huge thanks to everybody for your support and a huge thanks to everybody who helped speed up the process and make this possible. Thanks. আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।